বলছি যে হ্যাঁ, অবশ্যই যায় আসে। কেন যায় আসে না? তুই আগে সেই যতটা অ্যাগ্রেশন নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতিস। লাস্ট বার যখন ফোনে কথা বললাম তখন তুই বললি যে না তখন আমি একটুখানি বলতাম এই করতাম। তখন তুই মানে একটু লিবারাল কথাটা ভুল কথা। আমি লিবারাল বলব না। মানে তুই ওই হাওটা ছিঁড়ে গেছে। মুসলিম বিরোধী বা হিন্দু মুসলিমের ইয়েটা তো কম বলছিলি এবং সেই নিয়ে আমাদের আলোচনা হয়েছিল। তুই আগে সবসময় নিয়ে বলতিস আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো এবং আমাদের যেটুকু ইয়ে নিয়ে কথা সেটা সৌরভের ব্যাপারটা নিয়ে সৌরভ কংগ্রেসের ইয়েটা করে এবং মানে অন্ধভাবে সাপোর্ট করে এবং সেটা নিয়ে আমাদের অনেক ধরনের এটা সেটা আমার আমার দিক থেকেও মনে হয় একটু অন্ধভাবেই করে তবে আমরা বলতে পারি যেমন গান্ধী নেহরু প্রতি আর কি ওর মানে ও কোনো ক্রিটিসিজম পজিটিভলি নিতে পারে না সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু মানে কেউ কিছু পোস্ট করেছে কিছু বলেছে সেইটার পরিপ্রেক্ষিতে এরকম ভাবে অ্যাগ্রেসিভ ভাবে চোখে পড়ে না চোখে ঠুলি অমুক টুমুক এইসবের মতো ব্যাপার নেই। আমার 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 কন্ট্যাক্ট লিস্টে কট্টর বিজেপি হ্যাঁ এবং সেরকম ছেলেপুলে প্রচুর রয়েছে সারাদিন ধরে সারা বছর ধরে শুধু ওই পোস্টই করতে থাকে। আমরা তার সঙ্গে কখনো যেচে ঝগড়া করি না বা আমি তাদেরকে কিছু আলাদা করে বলতে চাই না কারণ প্রত্যেকের একটা আলাদা ওপিনিয়ন রয়েছে সেটার সাথে ঝগড়া করে ফালতু করে কোনো একটা কিছু লাভ হবে না। আর নৃসিংহ প্রসাদ ভাদুরীকে নিয়ে আমার বিশেষ করে কিছু বলার কিছু নেই পা চাটা মাল তাহলে তো আমার কিছু বলারই নেই মানে তো আহ, তুই যদি পাটা চেটে নিতিস তাহলে হয়তো তুই মানে আরো বড় মাল হয়ে যেতিস আর কি এটা বলা 1% হতে পারবি না কারণ উনি বলেছেন আমাদের শ্রীরামচন্দ্র আহ, মাংস ভক্ষণ করতেন এবং সেটা নিয়ে অনেক কিছুই করেছে একটা নেগেটিভ কমেন্ট আমি ওখানে পাইনি। সব জায়গাতে বিজেপি আইটি সেল বা বিজেপি মানে ওই ধরনের হিন্দুত্ববাদী ওরকম জয় শ্রীরাম লেখা লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু ওখানে কিছুই করতে পারে না। ওখানে কোনো নেগেটিভ কমেন্ট আমি একটাও চোখে পড়িনি স্ক্রল করে খুঁজছিলাম যে লোকজন কত গালিগালাজ করছে। লোকটাকে যেহেতু তুই যেটা বললি আমার নলেজ নিয়ে কোনো ডাউট নেই জ্ঞানের মহাসমুদ্র তো সেই জন্য লোকজন ওনার কথা যেহেতু উনি যার নিজের কেন বলছেন কি বলছেন সেটা ইতিহাস ধরে সবকিছু ধরে উনি বলে দেবেন সেই জন্য এবং সেই জন্য লোকে ওনার সঙ্গে খুব একটা লাগতে চায় না। ঠিক আছে আর 4-5টা লোক কিছু কমেন্ট করে দিল সেটা নিয়ে আমরা অনেক ঝগড়াঝাটি অনেক কিছু করতে পারি কিন্তু সবাইকে নিয়ে করা যায় না ওটা। তো তাদের মধ্যে একজন আর কি এটা বলা যেতে পারে জন্য ওনার ওপিনিয়ন পছন্দ হোক না হোক আমি ওটা নিয়ে কিছু বলতে যাবো। এটা কি ধরনের ইয়ে হলো তুই তুই নিজে টাইপ করে দিয়ে বেরিয়ে গেলি বুঝতে পেরেছিস তুই কি তুই টাইপ করে বেরিয়ে চলে গেলি। আমি অডিও রেকর্ড করছি দেখে আমি কিছু বলবো তুই বুঝেছিস উত্তর দিচ্ছিস সেজন্য তুই তারপরে অফ হয়ে গেলি। তুই নিজে লিখলি নিজের লেখার সাথে সাথেই বলে দিলি বললাম তো এগুলো অ্যান্সার দিতে পারবি না বলে মানে আগে থেকেই বলে দিলি পারবি না বলে বেরিয়ে চলে গেল। আমি অ্যান্সার দেবো কেন প্রথম প্রশ্ন হচ্ছে আমি অ্যান্সার কেন দিতে যাবো? ঠিক আছে আমি এটা অ্যান্সার কেন দেবো? কারণ যে লোকটা ভিডিও পোস্ট করেছি তারপরে আমার কোনো আমার আনসার দেওয়ার কিছু নেই এটা আমি কি বলবো এরপরে? তোর সঙ্গে কিছু আলোচনা হলো তোকে কাউন্টার করতে পারি আমি। এখন আমি তুই নৃসিংহ প্রসাদ ভাদুরী ভিডিও নিয়ে হচ্ছে মানে এত কিছু বলে টলে দিলি এবার আমি সেটার কাউন্টার বা সেইটাকে মানে পক্ষে হোক বিপক্ষে হোক আমি সেটা নিয়ে কি কমেন্ট করবো? উনি কেন বলেছেন কি বলেছেন সেটার জন্য উনি হচ্ছে একটা মোটা বই লিখে দিতে পারবে। তা আমি এটার পরিপ্রেক্ষিতে কি বলবো এখন? উত্তর দেবোই না কেন দেবো? আমি তো জানি যে তোর সঙ্গে এই নিয়ে আমার একাধিকবার অনেক রকম আলোচনা হয়েছে কখনোই মতের মিল হয় না এই বিষয়টা নিয়ে সেটা নিয়ে আমরা যাবোই না এগোবোই না তাই না? কারা ভয় পায়? তুই কি মানে বিজেপি পার্টি করিস নাকি তুই এবিভিপি মানে সদস্য নাকি মানে তুই নাকি আরএসএস এর তুই সদস্য? আমরা মানে কাদের কথা বলছিস তুই ভয় পাই? মানে তুই যদি সত্যি পার্টি করতিস আমি ভয় পেতেই পারতাম না পাওয়ার কিছু না। হতেই পারে হয়তো তুই বাড়িতে তরোয়াল এখন যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে তুই তরোয়াল নিয়ে চলে এলি বাড়িতে লাঠি সোটা নিয়ে চলে এলি মারধর করে বেরিয়ে চলে গেলি বা হচ্ছে কিছু একটা রক্তপাত করে চলে গেলি তুই হতেই পারতো। আমরা মানে কাদের কথা বলছিস? মানে দুটো জিনিস হতে পারে একটা হতে পারে যে তুই মনে করছিস যে তোর মতো লোকের সংখ্যাটা অনেক বেশি আছে এবং প্রচুর লোক রয়েছে তারা সবাই ইউনাইটেড এবং সবাই তোর পাশে আছে। ঠিক আছে মানে তোর মতো চিন্তা ভাবনা যারা করে তারা সবাই তোর পাশে আছে এরকম একটা চিন্তা ভাবনা হতে পারে। আরেকটা হতে পারে যে হচ্ছে মানে তুই ধরে নিচ্ছিস যে হচ্ছে দুটো শিবির হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা লড়াই চলছে যে কে তৃণমূল বেটার হবে না কংগ্রেস বিজেপি বেটার হবে লড়াই চলছিল। লড়াইটা এমএলএ এমপিদের মধ্যেই
চলে এবং চলছিল। নেতা মন্ত্রীদের মধ্যেই চলে। যে ভোটে জেতে সে ক্ষমতায় আসে এবং সে তারপরে নেক্সট 5 বছর 10 বছর ধরে মানে জনতার শোষণ করে। আর যে হেরে যায় সে তখন এক্সকিউজ দেয় এবং সে তখন পরে যাতে ফিরে আসতে পারে সেটা চেষ্টা করে। তোরও লাভ কিছু হয় না, আমারও কিছু লাভ হয় না, আখেরে কারোর কোনো সুবিধা কিছু হয় না। আমরা মানে কার কথা বলছিস তুই? তুই কি মনে করছিস বিজেপি তোকে সোনায় মুড়িয়ে দেবে? নাকি হচ্ছে মানে তোর প্রচুর সুবিধা করবে? তুই তো নিজে তো রয়েছিস ব্যাঙ্গালোরে। ওখানে ওখানে তুই তো নিজে ব্যাঙ্গালোরে পড়ে রয়েছিস। তুই তো ওয়েস্ট বেঙ্গলে নেই। ওয়েস্ট বেঙ্গল এখানে যদি তোকে ধ্বংস করে দেয় বা ভালো কিছু করলেও তুই ভোগ করতে পারবি না, খারাপ কিছু করলেও তুই সেটা কিছু মানে সুবিধা পাবি না। আমরাটা কারা? মানে তুই তুই কি মনে করিস যে বিজেপি হচ্ছে তোর ইয়ে বিজেপি তো বাদ দিলাম, বিজেপি তো ঠিক আছে হিন্দুত্বের রাজনীতিটা করে। মোদিকে কি তুই মনে করিস আমাদের মানে হিন্দু কমিউনিটির পোস্টার বয়? হ্যাঁ, মোদি না শুভেন্দু, কাকে মনে করিস যে হিন্দু কমিউনিটি পোস্টার বয় বা মানে একে দেখে আদর্শ হিন্দু এরকম হতে হবে বা কিছু? তুই তো হিন্দু হিসাবে বলছিস না, তুই বিজেপি হিসাবে বলছিস। আর তুই কবে দেখেছিস 5-8 ইয়ের মমতার সাথে তুই কোথায় দেখেছিস? কারণ তুই মমতার নচিকেতাকে তুই বলিস কারণ আছে, কবি সুমনকে বলিস কারণ আছে, ও টিএমসি তে দাঁড়িয়েছিল। ও সুমন, নচিকেতাকে বলিস কারণ আছে, কারণ হচ্ছে ওকে সেই উত্তম কুমার সম্মান এই সেই ও যা করে সেখানে যায়। আগে গান লিখতো, এখন লেখে না। নৃসিংহ প্রসাদ ভাদুরীর আগে আর এখনকার মধ্যে কি পার্থক্য দেখেছিস তুই? আর কবে দেখেছিস যে ও হচ্ছে মমতার সাথে সাথে ঘুরে বেড়ায় বা কিছু? মমতার সঙ্গে কিছু ডিসকাস করতে পারবে? মমতা সে মানে এখতিয়ার নয়, যাই বল না কেন, মানে মমতার ক্ষমতা আছে ওর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করবে? তুই কোথায় দেখেছিস? কোন ধর্ণা মঞ্চে, কোন স্টেজে, কোথায় দেখেছিস? কোনো হতে পারে কোথাও ইনভাইট করেছে, কিছু করেছে, সেখানে হয়তো কোথাও দেখা যেতে পারে, কিছু করতে পারে। ওনার তো পলিটিক্যাল বিষয়ে মন্তব্য বা সবসময় ইয়ে করা। ওনাকে ধরেছে, এখন জিজ্ঞেস করেছে যে কেন জিজ্ঞেস করেছে, ওনাকে এখনই কেন জিজ্ঞেস করলো কারণ হচ্ছে উনি আমাদের শাস্ত্র এইসব নিয়ে হচ্ছে উনি ওনার কারবার, ওটা নিয়ে উনি মানে পড়ান, ওটা উনি সংস্কৃত নিয়ে কারবার, ওগুলো নিয়েই মানে বই লেখেন, ওটা নিয়ে উনি রিসার্চ করেন, ওটা নিয়ে ওটার জন্য উনি পরিচিত। আর এখন আমাদের পাওয়ারে যিনি যে পার্টিটা এসছে সেই পার্টিটা আমাদের হিন্দু শাস্ত্র বা এই হিন্দু এই হিন্দুত্ব বা হিন্দু ধর্ম নিয়েই রাজনীতিটা করে এবং তারা দেখানোর চেষ্টা করে তারা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা তারা প্রসার করছে বা যাই হোক না কেন। এবং উনি যে স্ক্রিপচার গুলো নিয়ে কথা বলেন সেগুলো হিন্দু কমিউনিটি ইয়ে নিয়ে করা। মীর তো ওনার ইন্টারভিউ নিয়েছে, মীরের মধ্যে তো ওই জিনিসটা নেই যে আপনি কোরআন নিয়ে কেন লেখেন না বা এরকম কোনো ব্যাপারটা নয় ওনার। মীর তো শুনতে চাইছিল ওর বিষয়ে যে মানে আমাদের যে রিচুয়াল গুলো রয়েছে হিন্দু ধর্মে বা সেগুলোর সঙ্গে কোন রকম মানে পাশাপাশি রেখে আলোচনা বা নিজের নিজের কিছু কনটেক্সট দিচ্ছে যে মানে ছোট থেকে দুর্গাপুজো বা এসব জিনিসগুলো যেগুলো দেখে থাকি। মীরের তো তুইও ফ্যান, মীরের মধ্যে সেই জিনিসটা হচ্ছে মীরকে লিবারাল হিসাবে তুই অ্যাকসেপ্ট করবি মুসলিম ইয়ে কমিউনিটির মধ্যে। তো উনিও তো মীরের সাথে বসে আলোচনা করছেন, এরকম তো না যে হচ্ছে উনি বলছে যে তুমি হিন্দু কমিউনিটি নও, তোমার সাথে তুমি কি বুঝবে, তোমাকে আলোচনা করবো না তোমার সাথে, তা তো নয়। কি কথা বলছিস তুই এগুলো? ওনার যেটা মতামত সেটা উনি বলেছেন। হিন্দু খাতরাতে নেই কি মানে তুই এটা কি বাংলাদেশ বলছিস নাকি? তুই বাংলাদেশের কনটেক্সটে বলছিলাম সেটা তাও মেনে নিয়েছিলাম, কারণ ওখানে সত্যি হিন্দু সংখ্যাটা যথেষ্ট কম এবং সেখানে যদি কিছু করে তাদের তাদের হয়ে থাকে সাধারণত অপারেশন যে সংখ্যালঘু হয়ে থাকে হতে পারে এবং সেখানে মানে অনেক ঘটনা ঘটেছে। দুর্গাপুজোর সময় অনেক কিছু ঘটে, এটা সত্যি কথা। দুর্গাপুজো সুষ্ঠুভাবে হতে দেয় না। তো ওইখানকার কোনো কনটেক্সটে কিছু বললে আমি সবসময় পুরো 100% আমি ঝগড়া করবো না। আর এখন তো নয়, এখন যে পার্টিটা এসছে সেটা সত্যি সত্যি মানে একটা কমিউনাল পার্টি। যেমন আমি বিজেপি কে যদি কমিউনাল হিসেবে মেনে নিই, ওরা বিএনপি কেও আমি মেনে নেবো। উল্টো উল্টো কমিউনাল আর কি। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তুই কবে দেখেছিস? মানে কি বলছিস তুই? 2-4টে ওই যে মানে মুর্শিদাবাদে কি পুজো হতে দেয়নি বা কি আরো কি সব আরো কয়েকটা এক্সাম্পল তুই ওখানে দিবি, তাতে কি প্রমাণ হচ্ছে? তুই তো হিন্দু, তুই কোথায় কবে কোথায় আনসেফ ফিল করেছিস আমাকে বল একটু। তোর যতগুলো হিন্দু বন্ধু আছে প্রত্যেককে জিজ্ঞেস করবি,
ঠিক আছে, তোর এন্টার কন্ট্যাক্ট লিস্টে প্রত্যেকে যে শুধু একজনও যদি বলে যে সে মানে মুসলিমদের থেকে মানে আনসেফ ফিল করেছে বা হচ্ছে মানে সে খতরাতে আছে মনে করেছে, একজন এক্সাম্পল তুই দেখি রে। তুই তো সবই নিউজে শুনিস। আমার চেনা তো একটা লোকও শুনিনি যে হচ্ছে মানে মুসলিমদের থেকে খতরাতে ছিল। তুই কার থেকে শুনেছিস? না, তুই বলেছিস আমরা ভয়, যা বাদ দে, তোর সেন্টেন্স কনস্ট্রাকশনের সমস্যা হতে পারে। তুই বলেছিস যে আমরা, তুই কি ভাবছিস যে আমরা ভয় পাই? তুই ভীষণ সার্কাস্টিক্যালি বলছিস এবং তুই খুব কুল ভাবে বলছিস আর কি, মানে হয় না যে এরা তো মূর্খ, সেরকম টোনে বলছিস যে কি বলছে এখানটায়, কিভাবে, হ্যাঁ, এই টোনটা হওয়া উচিত না। আলোচনা সিরিয়াস, এটা সিরিয়াস টপিক, এটা সিরিয়াস টপিক, এটা ঝগড়া করারও জিনিস নয়, আবার এটা আহ এক ইয়েও না, মানে যে মানে ফাজলাই মারারও জিনিস না। সেটা না, এটা ইউজুয়ালি দেখা গেছে বিজেপি এবং মোদি, এইটার যদি কোন রকম ক্রিটিসিজম বা কিছু মানে ক্রিটিসাইজ করা হয় বা কোনো কিছু নিয়ে বলা হয়, তাহলেই হচ্ছে সেই মানে লিবেরাল উন্মুক্ত মুখ এসব আর কি, মানে লিবারান ডু এসব আছে অনেক ধরনের আর কি, মানে কলোকিয়ালি বা পাশাপাশি এখন মানে মডার্ন আরবান স্ল্যাং বলা যেতে পারে, এই ধরনের তৈরি করেছে, এসব বলে লিবারান ডু বা কমিউনিস্ট সেকুমাকু এসব। তারপরে সেরকম কিছু হলে, বেশি কিছু বললে বাংলাদেশি, এইসব তকমা দিয়ে দেওয়া। হুম, বা হচ্ছে মানে মানে হিন্দুকে হিন্দু রাখছে না, যদি যদি মোদি বা বিজেপি কে নিয়ে কিছু বলে থাকে। আমি হিন্দু হতে চাই কি চাই না, বা আমি সেটা কি ধর্মটাকে পালন করতে চাই বা কাকে ই করি সেটা আলাদা কথা, চর্চা করতে চাই সেটা আলাদা কথা। কিন্তু মানে এখনো আইডেন্টিটি কার্ড বা যে কোনো কিছু, মানে আইডেন্টি কার্ডে রিলিজিয়ন লেখা থাকে না, সরি, মানে যাই হোক, মানে আমি অফিসিয়ালি এখনো পর্যন্ত আমি হিন্দু হিন্দু আইডেন্টিটিটাই বহন করছি। অথচ আমাকে মানে আমাকেই হিন্দুত্বে প্রমাণ দিতে গেলে হচ্ছে মানে এই করতে হবে যে বিজেপি যা যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা কিছু বলছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তুই ভুল বলছিস, তুই এখনো ভুল বলছিস। উনি যেই টপিকটা নিয়ে বলেছেন আমি সেটার কথাই বললাম পুরো, হিন্দু খাত্রে মেয়ে। আর তুই টিএমসি টপিকটা তুই নিজেই তুলেছিস, ঠিক আছে, টিএমসি কথাটা তুই নিজেই বলছিস, আর টিএমসি বললে বিজেপি হবে না, এটা কি কথা? তুই বিজেপি টার্মটা ইউজ করেছিস কি করিস আমি দেখে নিচ্ছি, এটা কি কথা? হিন্দু খাত্রে মেয়ে, হ্যাঁ, সেটা নিয়েই তো আমি তোকে বললাম। তুই নিউজ দেখছিস খালি। আমরাই তো হিন্দু, আমরাই তো হিন্দু। তুই কোথায় আনসার ফিল করেছিস, তুই আমাকে জানা এখন। তুই তোর সমস্যাটা কোথায় আমি বলছি, তুই বর্ধমানে থাকিস, ঠিক আছে। এবার তোর ব্যাপারটা হচ্ছে তুই যেখানে থাকিস বা দেবীপুর যাই বল না কেন, মানে বর্ধমানেই তো। তো তোর তোর সিচুয়েশনটা কি, তোর চারপাশে মুসলিম কমিউনিটি বা পপুলেশনটা অনেক বেশি, সেই জন্য তুই আনসেফ ফিল করিস। ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে, বেল্ট আছে, সেখানে আমার প্রচন্ড বেশি, হুগলির দিকটা বেশি, বা ওই দিকটা মানে গঙ্গার ওপারটাতে হুগলি বর্ধমান এগুলো অনেকটা বেশি আছে মুসলিম কমিউনিটি। আর হচ্ছে তোর মুর্শিদাবাদের দিকটাতে প্রচুর বেশি আছে, আর নর্থ বেঙ্গলের দিকে বলে পরে একটু আছে আর কি, মানে বর্ডারের কাছাকাছি, এগুলো তো মুসলিম কমিউনিটি অনেক বেশি আছে, তারা আনসেফ ফিল করে। আমাদের এখানে মুসলিম খুঁজে খুঁজে বার করতে হয়, এবং ছোট ছোট পাড়া থাকে, তারা কোনো ঝামেলা করে না, দাঙ্গা হয় না, হাঙ্গামা হয় না, কিছু হয় না। তো এটাকে ওভারঅল চিত্র ধরে নিলে কি করে হবে? তো মুর্শিদাবাদে যদি সত্যি ইস্যু থেকে থাকে, বর্ধমানে যদি কোনো ইস্যু থেকে থাকে, সেখানকার সিটগুলো তো বিজেপি হয়ে যাওয়া উচিত, যে তাদের সমস্যা হচ্ছে মুসলিম বেশি বলে। আমাদের এখানে তো মুসলিমরা কোনো সমস্যাই করছে না, আমরা আনসেফও ফিল করছি না, তাহলে আমরা কেন হিন্দু খাট্টা মেয়ে বলে দেবো ইন জেনারেল? টিভি নিউজ দেখিস তুই? টিভি নিউজ কেউ দেখে বলে আমার মনে হয় না, আমি ইউটিউবে দেখি, বাট সেটা স্পেসিফিক ইয়েতে, ভোটের রেজাল্ট, এখানে তো ভুল ভুল রেজাল্ট দেখাতে পারবে না চাইলে। ওটা দেখছি, কোন একটা কিছু লাইভ কিছু একটা দেখাচ্ছে, যে কোথাও একটা ঘটনা ঘটেছে, সেখানকার ফুটেজ দেখাচ্ছে বা সেটা ইয়ে করছে। ডিসকাশনে কি চলছে বা ময়ূক চিৎকার করছে, নাকি হচ্ছে সুমন হাসছে, তাতে আমার কিচ্ছু আসবে না, আসে যাবে না, আর মানে আসবে যাবে না। আমার ওটা ওদের ওপিনিয়নে কিছু আসে যায় না। ইভেন হচ্ছে আমি ওটা সে শতরূপ বলছে, নাকি তোর দেবাংশু বলছে, নাকি তোর কি বলে ওটা, ইয়েতে তো বিজেপিতে এত ইয়াংকি আছে আমি জানি না, যাক মানে সজল ঘোষ ধরে না কিছু বলছে, ঠিক আছে, আমার তাতে কিছু আসবে যাবে না। ঠিক আছে, আমি তিনজনে কারোরই মানে কথাটাকে প্রমাণ্য বা ইয়ে মেনে নেবো না, আমি একদম মাপকাঠি ধরে নেবো, প্রামাণ্য আর কি, যাই হোক, ওটা মেনে নেবো না।
ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট যারা রয়েছে তাদের অ্যাটলিস্ট বোঝা যায়। যেমন হচ্ছে তোর যখন কথা যখন উঠলো কথা না কিরকম একটা চ্যানেল আছে, একজন মহিলা আছে চশমা পরে, সে অ্যান্টি টিএমসি, মানে সে লেফটিস্ট বাট অ্যান্টি টিএমসি, এবং সে যখন কোনো কিছু বলছে সে মমতার ইস্যুগুলো নিয়ে তো বলে, তো কত স্যাটাইরিক্যালি মজা করে বলে, বিজেপি সিপিএম সবাই মজা পায় মানে ওটা দেখে, এবং সবাই শেয়ার করে। মিলিয়নে সব সাবস্ক্রাইবার তার, মিলিয়ন লিটারালি। তো আছে মানে তারা ভোটটা কাকে দিয়েছে আমি এটা নিজেও বুঝতে পারি না। মিলিয়ন তো ছোট এই ব্যাপার নয়, এটা ওনার বোধ হয় 1.5-2 মিলিয়ন তো সাবস্ক্রাইব আছে, বাংলা চ্যানেলে হয় না এরকম, যেহেতু ওরকম ভাবে উপস্থাপনা করে বলে এত সাবস্ক্রাইব। ঠিক আছে, তো এবার আহ, ঠিক আছে, সেগুলো কখনো দেখা হয় এই করা হয়, সেটা কেউ এগ্রি করুক না করুক আলাদা কথা, কিন্তু অ্যাটলিস্ট তাদের ওপিনিয়নটা বোঝা যায় যে সে মানে কাকে সমর্থন করে বা কি বলছে, তারটা দেখবো কি দেখবো না, সে কি বায়াস সে কি আনবায়াস, সেটা বোঝা যায়। নিউজ চ্যানেল তো পাল্টি খায়, যেই পার্টিগুলো হচ্ছে যেই চ্যানেলগুলো ওয়েস্ট বেঙ্গল বাংলা চ্যানেলগুলো স্বভাবতই মেজরিটি মমতাকে ইয়ে করতো একটা সময় পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত মমতার পাচার, তো তুই যেটা বলছিস, এই ভোটের ভোটের পরিস্থিতিতে যারা যেটুকু ইয়ে ছিল সবাই বিজেপি হয়ে গেছে, সেন্টারে তো সবাই বিজেপি এমনি, যত যত হিন্দি চ্যানেল আছে ইংলিশ চ্যানেল আছে সব বিজেপি। আবার কোনোদিন যখন কংগ্রেস ছিল তখন তারা কংগ্রেস ছিল, যখন সিপিএম ছিল মমতা তো গালিগালাজ করতো 24 ঘন্টায়, তার 24 ঘন্টা সিপিএম এর চ্যানেল ছিল। ও এলো আসার পরে কলকাতা টিভি, তারপরে চ্যানেল 10 এগুলোর পা চারতে শুরু করলো, তখন আবার সিপিএমটা গালিগালাজ শুরু করলো। নিউজ চ্যানেল দেখে তুই ন্যারেটিভ বুঝবি না, ওটা বা ওটা বোঝা যায় না। নিউজ চ্যানেল নিউজ পেপার এগুলো এখন বিক্রি হয়ে গেছে, আগেও বিক্রি হয়েছিল, আমি বলছি না যে বিজেপি বিক্রি করে দিয়েছে, আগেও ছিল, এখন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তো ইউটিউবে নিউজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট যারা জার্নালিস্ট আছে তাদের দেখবি, বা তোর তোর হয়তো তুই যাকে দেখবি আমি তাকে দেখবো না হয়তো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোথায় কি ঘটনা ঘটছে, আসলে কি ঘটেছে, এক একজন এক এক ধরনের নানামণি নানা মত দেখতে পাবে। তুই আনসার ফিল করিস, আমি সেটা তো বলছি তো, আমার আমার মামার বাড়িতেও দেখেছি, আমার মামার বাড়ি মাসির বাড়ি, ওরা চারপাশে মুসলিম, ওদের মুসলিমটা যেমন বন্ধু আছে বা হচ্ছে মানে চেনাশোনার মধ্যে কমিউনিটি ইয়ের মধ্যে পাড়া টাড়া সব চারদিকে যেখানে যায় পড়াশোনা করে সব জায়গায় রয়েছে, তার ভালো লোক রয়েছে খারাপ লোক রয়েছে সবই রয়েছে, কিন্তু তারা এত মুসলিমের মধ্যে থেকে তারা একটা হিন্দু মানে একটু হিন্দুদের জন্য ইয়ে কিছু একটা চায়, তারা ওই মুসলিমদের সমস্যা ইয়েটা একটু সমস্যা ফিল করে। তো তোরও সেই সমস্যাটা রয়েছে তোদের ওখানে বেশি বলে, আমাদের এখানে নয় বেশি, আমাদের এখানে স্পেসিফিক কিছু পকেট রয়েছে, কিছু এরিয়া রয়েছে, সেখানে মুসলিমরা সব এক জায়গায় থাকে। বর্ধমান হুগলি এগুলোতে তুই বড় বড় সব একদম বিরাট বিরাট বাড়ি দারুণ কন্ডিশনে দেখবি মুসলিম কমিউনিটি, আমাদের এখানে সেটা নয়। আমাদের এখানে পার্টিকুলার কিছু এরিয়া থাকে, সেই জায়গাগুলো হিন্দু যারা থাকে তারা গিয়ে বলে ওদের জায়গাগুলো নোংরা থাকে, ওরা একটা কনজেস্টেড জায়গাতে থাকে, ওদের ওরা মানে গেলে ওদের সবসময় ঝামেলা চলছে, এরকম ধরনের অনেক ধরনের কথাবার্তা বলে থাকে। ওদের ওখানে সেটা নয়, যারা একটুখানি ইয়ে হয়ে গেছে তারা ওইসব জায়গা থেকে বেরিয়ে এসে এমনি যেখানে হিন্দু পাড়া রয়েছে সেখানেই বাড়ি করে, আমাদের এখানে সেটা কম সংখ্যায়। টিএমসি কে আমি ভোট দিইনি রে, টিএমসি কে আমি ভোট দিইনি, আর তোর সাথে আলোচনা হয়েছে, ঠিক আছে। এবার তুই লেফট নয় এই নয়, আমি আমি বিজেপি যেহেতু পছন্দ করি না, আমি টিএমসি কে ভোট দেবো না, আবার কংগ্রেসকে দিয়েও কোনো লাভ নেই, তো আমাকে যথারীতি হচ্ছে মানে এখানে বহুদিন ধরে তো ছিল, আমি রোটেশন হিসাবে ভাবতে চাইলে আমাকে লেফটে দিতে হবে ভোট। ঠিক আছে, আমি সবাইকে ভোট দিয়ে দেখেছি, ঠিক আছে, জানি না বিজেপি দিয়েছিলাম কিনা মনে পড়ছে না, কোনোদিন দিয়েও থাকতে পারি আমি জানি। আমি যে কটা ভোট দিয়েছি আমি সব কটা আলাদা দিই, নোটাও দিয়েছি, তৃণমূলও দিয়েছি, সিপিএমও দিয়েছি, কংগ্রেস দিয়েছি কি দিইনি আমি জানি না। তো মানে আমার কতগুলো সব কটা মনে নেই, বাট আমি আমার পরিস্থিতি হিসাবে আমার যখন যেটা মনে হয় আমি সেটা করে থাকি। ঠিক আছে, আমি প্রকৃত অর্থে নিরপেক্ষ, কিন্তু আমি আমি তো টিএমসি কে চেঞ্জ হোক চাইছিলাম, আমি দুটো দুটো গভর্নমেন্টই চেঞ্জ হোক চাই। তুই তো রাজ্যের হিসাবে ভাবছিস যে বিজেপি ঢুকে গেছে ভালো হয়েছে, কিন্তু কেন্দ্রে তো বিজেপি অলরেডি 3টে টার্ম সার্ভ করে ফেলেছে। কি দেশের কি ভালো হয়েছে তুই আমাকে বল? ইস্যু তো আছে, প্রচুর ইস্যু আছে, ওখানে তো হচ্ছে মানে নিটের স্ক্যাম হচ্ছে, আরো অনেক অনেক কিছু ঘটছে। আমি ফার্মার্স মানে কৃষক আন্দোলন ওগুলো বাদিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওগুলো নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে। একটা বিল পাস করা নিয়ে একটা ইয়ে নিয়ে কত ধরনের কত কিছু ঘটে যায়, তা আমি আমি ওগুলো নিয়ে বলছি না। এত বছরে তো তুই বিজেপি গভর্নমেন্টের আন্ডারে তুই প্রচুর কি মানে দেশের দেশের প্রচুর উন্নতি বা প্রচুর প্রগতি অনেক কিছু দেখছিস কি, দেখছিস না তো, রাজ্য বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা চাইবো যে কংগ্রেস হয়তো মানে পার্টি গভর্নমেন্ট একটু রোটেশন হোক, কংগ্রেস আসুক, 70 বছর তারা করেছে, এবার আমরা
আমাদেরই তো হাতে তাদের চেঞ্জ করার জন্য। তার মানে কি বুঝছিস, তোর ওপিনিয়ন আমার ওপিনিয়নের উপর কিছু জনতা চলে না? জনতা একজনকে নিয়ে এলে তাকে আর উৎখাতই করতে পারে না। এখন তুই বিজেপির, যদি বিজেপির প্রতি ক্ষুব্ধ হয়ে যাস, তুই কংগ্রেসকে আনতে চাইবি না, কারণ তোর মনে হবে 70 বছর ধরে ওরা ছিল, আবার ঢুকে গিয়ে যদি 70 বছর থাকে। সিপিএম কে কেন আনতে চাইবি না? তোর মনে হয় 34 বছর জ্বালিয়েছে, আর আনতে চাইবো না। কিন্তু 34 বছর কেন ছিল? কারণ আমরা আমরা উৎখাত করতে পারিনি। তো পাবলিকই তো হচ্ছে ইউনিফাইড হয় না, আর পাবলিকেরই তো ওপিনিয়ন, মানে কজন ভেবে করে, যাকে ভোট দিচ্ছি দিয়ে যায় দিয়ে যায় দিয়ে যায়, তো হবে কি করে? সেটার মূল কারণ হচ্ছে শিক্ষা, এডুকেশন। ঠিক আছে। আহ, আছে, ওটা একটা ইস্যু আছে। আমরা যেমন বিহার বিহার ইউপি এগুলো নিয়ে যে স্টিরিওটাইপটা করি, সেটা স্টিরিওটাইপ নয় বাঙালি হিসেবে, ওটা তো ঠিকই। ওরা, তুই বিহারে ঢুকলেই বুঝে যাবি ট্রেন, যেই ঢুকবে তুই আনসেফ ফিল করবি। যে এরকম জেনারেল কম্পার্টমেন্ট ওয়াইজ, বিশেষ করে যারা জেনারেল কম্পার্টমেন্টে যদি উঠে যায়, তুই তো শেষ। তোকে বসতে দেবে না, তোকে তুলে দেবে, তোকে যা তা করতে পারে, মারপিটও লেগে যায়। রিজার্ভ সিটও ছাড়ে না ওরা, রিজার্ভ কম্পার্টমেন্টও, মানে স্লিপার টিপার ওরকম কিছু মনে, এসিতে ঢুকতে পারবে না, ওর একটা সমস্যা আছে, একটু প্রোটেকশনের ব্যাপার আছে। বা ফার্স্ট ক্লাস ওগুলোতে ঢুকতে পারবে না। ঠিক আছে, এসি 2 টায়ার 3 টায়ার বা ফার্স্ট ক্লাস এগুলো কিছু করতে পারবে না। কিন্তু স্লিপারে তো আরামসে ঢুকে যায়। ঢুকে কি মানে যে রিজার্ভ যার সিট আছে তার পাশে বসে যাবে, পারমিশনও চাইবে না, দাঁড়িয়ে যাবে, ঢুকে যাবে, কিচ্ছু বলতে হবে না। যদি ঝগড়া করে তাহলে ওখানে ওরা হাতাহাতি করে দেবে। ওখানে গিয়ে তারপরে যে যদি এমনি রিজার্ভ সিটও যায় বা কিছু করে, যেখানে বসুক না কেন, ওরকম আলু চোখা আলু ফালু ছাড়াই নখ দিয়ে ছাড়ি পাড়ি হাত পা ধরে, আমি খারাপ বলছি না, মানে কিন্তু এগুলো করে। এবার সেটার মুখ্য কারণ হচ্ছে যে সেই, তারা যেখান থেকে আসছে বা যে ইয়ে থেকে আসছে, সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতিটা কি বা পরিবেশটা কি। এটা একটা কমিউনিটি হয়, সেখানকার কালচারে বাঙালিরা কখনোই ওই কালচারে বিলং করে না। বাঙালিরা ইন্টেলেকচুয়াল বা বিরাট কিছু, এটাও বলছি না আমি। ঠিক আছে, কিন্তু বাঙালিরা চিরকালই হচ্ছে, মানে অনেক ঐতিহাসিক ভাবে অনেক বহু বছর ধরে, আমাদের মানে ব্রিটিশরা যখন ছিল তখন থেকেই বাংলায় আহ, বাঙালিরা লড়েওছে ব্রিটিশদের এগেনস্টে, এবং বাংলা কমিউনিটি প্রথম আর কি শিক্ষা দীক্ষা বা ইয়ে বল, যেটা নবজাগরণটা অনেক বড় টার্ম, নবজাগরণ বলবো না, মানে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের যে মণিমণি, মানে মহাপুরুষ বা মনীষী যাই বল না কেন, তারা ছিল, তারা সমাজটাকে অনেকটা বেশি প্রোগ্রেসিভ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং যেহেতু এটা ক্যাপিটালও ছিল বহুদিন পর্যন্ত, কলকাতা কিন্তু ব্রিটিশরা যথেষ্ট ডেভেলপ করে দিচ্ছিল, তারপরে যে হয়নি সেটার জন্য আমরা গালিগালাজ করি। নাহলে এখনো পর্যন্ত যদি সবকিছু ঠিক থাকতো, তাহলে ওই ভারতের আহ, মানে মুম্বাই বল বা দিল্লি বল ব্যাঙ্গালোর বল, তিনটে মিলিয়ে কলকাতা হওয়া উচিত ছিল। এখানে আইটি হাবটাও কলকাতায় হওয়া উচিত ছিল। আমার ক্যাপিটালটা আমি জানি না, ক্যাপিটালটা পজিশনের উপর নির্ভর করে, ওটা মাঝখান থেকে চালানোর সুবিধা হতো। স্টিল এখানে ক্যাপিটালও ছিল একটা সময় পর্যন্ত, এবং কমার্শিয়াল ক্যাপিটালও হয় কলকাতা হতো। কারণ একদম ইনিশিয়ালি যখন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, বোম্বের সিনেমা বা বোম্বের মিউজিক সবকিছু এখানে এখানে রেকর্ড করা হতো, এখানে শুট করা হতো, সবকিছু এখানে হতো। এখানকার এখানকার আর্টিস্টরা, এখানকার মিউজিশিয়ান, এখানকার সব লেখক, সবকিছু তারাই হচ্ছে, মানে সব সারা ভারতবর্ষে কাঁপিয়ে বেরিয়েছে একটা সময়। আমাদের কালচারটা অন্যরকম। তা আমরা বিহারিদের যেই কথাটা বলতে, সেরকম মুসলিম কমিউনিটিরও সেই জিনিসটা, যে তাদের ধীরে ধীরে প্রোগ্রেসিভ হচ্ছে এখন। তুই এই ভাবনা, মানে আমাদের তো, তুমি পরে পরে এসে জিজ্ঞেস করবে, তো যারা এখানে নেই, তো যারা হচ্ছে মানে আমাদের ট্রাইবাল যে এরিয়া গুলো রয়েছে, যেখানে মানে যেখানে আদিবাসী ইয়ে, রিজার্ভেশন জিনিসটা আলাদা কথা, তারা তো ধীরে ধীরে উঠে আসছে। তাদের নিয়ে যখন আমরা আলোচনা করি, ট্রাইবাল বা মানুষজন যারা রয়েছে তাদেরকে নিয়ে যখন আমরা আলোচনা করে থাকি, তখন কি হয়? ট্রাইবালদেরকে নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন কি হয়? আমাদের তাদের প্রতিও অনেক ধরনের স্টিরিওটাইপ রয়েছে, যে এখন কি দরকার, ও কি দরকার, ও তারা তো ধীরে ধীরে উঠে আসছে, তারা ফার্স্ট জেনারেশন লার্নার, বা হয়তো খুব মানে রেয়ার কেসে সে সেকেন্ড জেনারেশন লার্নার হতে পারে, যদি তার মানে বাবা খুব, কারণ আমাদের বাবার কাকারা যেই জেনারেশন ছিল সেই সময় ট্রাইবাল ইয়েরা ওই শিক্ষা দীক্ষার ইয়েটা, ওই ইয়েটা পাইনি। এখন থেকে আমাদের জেনারেশন বা আমাদের থেকে একটু বড় যারা, তাদের থেকেই তো ধীরে ধীরে শুরু হয়েছে, ওটা বেরিয়ে এসছে। তো হবে, ধীরে ধীরে হবে, এটা শিক্ষার একটা ব্যাপার আছে। তো মুসলিম কমিউনিটিরও সেটা আর কি। তো অবশ্যই যে তুই তুই যেটা বলছিস, তোরটাও আমার হয়তো মানে মনে হতে পারে যে কোনো লজিক নেই, বা আমার আসল হতে পারে অ্যাটলিস্ট, কিন্তু তুই ওটা নিয়ে যখন কথা বলবি,
সেইটা উম, তোর একটা নিজের একটা যুক্তি থাকবে, বা তুই একটা কিছু চিন্তা ভাবনা করে তুই ওটা বিজেপি হয়েছিস। আমি পছন্দ করি বা না করি, বা আমি আমি সেটাকে ঝগড়া করি, বা আমি তোকে তোকে ব্রেনলেসও বলতে পারি, সেটা আমার মনেও হতে পারে। বাট আমি ভেতরে ভেতরে জানি যে আমি যে পার্টিটা পছন্দ করছি না, আমার মনে হচ্ছে যে যারা এডুকেটেড নয় তার, বা যারা এডুকেটেড বা যারা বোঝে টোঝে তাদের ওই পার্টিটা সমর্থন করা উচিত না। কিন্তু আমি তোকে আনএডুকেটেডও বলতে পারবো না। কিন্তু মুসলিম কমিউনিটির সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আছে। ধীরে 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 ওটা জানি না হবে কি হবে না। অবশ্যই তুই মাদ্রাসাতে যদি পড়িস তাহলে তোর লিবারাল চিন্তা ভাবনা হবে না। মাদ্রাসাকে আমি কি সমর্থন করি না, কখনোই করি না। সেটার মূল কারণ হচ্ছে শিক্ষা, এডুকেশন। ঠিক আছে। আহ, আছে, ওটা একটা ইস্যু আছে। আমরা যেমন বিহার ইউপি এগুলো নিয়ে যে স্টিরিওটাইপটা করি, সেটা স্টিরিওটাইপ নয় বাঙালি হিসেবে, ওটা তো ঠিকই। ওরা, তুই বিহারে ঢুকলেই বুঝে যাবি ট্রেন, যেই ঢুকবে তুই আনসেফ ফিল করবি। যে এরকম জেনারেল কম্পার্টমেন্ট বা বিশেষ করে যারা জেনারেল কম্পার্টমেন্টে যদি উঠে যায়, তুই তো শেষ। তোকে বসতে দেবে না, তোকে তুলে দেবে, তোকে যা তা করতে পারে, মারপিটও লেগে যায়। রিজার্ভ সিটও ছাড়ে না ওরা, রিজার্ভ কম্পার্টমেন্টও মানে স্লিপার টিপার ওরকম কিছু মনে, এসিতে ঢুকতে পারবে না, ওর একটা সমস্যা আছে, একটু প্রোটেকশনের ব্যাপার আছে। বা ফার্স্ট ক্লাস ওগুলোতে ঢুকতে পারবে না। ঠিক আছে, এসি টু টায়ার থ্রি টায়ার বা ফার্স্ট ক্লাস এগুলো কিছু করতে পারবে না। কিন্তু স্লিপারে তো আরামসে ঢুকে যায়। ঢুকে কি মানে যে রিজার্ভ যার সিট আছে তার পাশে বসে যাবে, পারমিশনও চাইবে না, দাঁড়িয়ে যাবে, ঢুকে যাবে, কিচ্ছু বলতে হবে না। যদি ঝগড়া করে তাহলে ওখানে ওরা হাতাহাতি করে দেবে। ওখানে গিয়ে তারপরে যে যদি এমনি রিজার্ভ সিটও যায় বা কিছু করে, যেখানে বসুক না কেন ওরকম আলু চোখা বা আলু ফালু ছাড়াই নখ দিয়ে ছাড়ি পাড়ি হাত পা ধরে, আমি খারাপ বলছি না, মানে কিন্তু এগুলো করে। এবার সেটার মুখ্য কারণ হচ্ছে যে সেই তারা যেখান থেকে আসছে বা যে ইয়ে থেকে আসছে সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতিটা কি বা পরিবেশটা কি। এটা একটা কমিউনিটি হয়, সেখানকার কালচারে বাঙালিরা কখনোই ওই কালচারে বিলং করে না। বাঙালিরা ইন্টেলেকচুয়াল বা বিরাট কিছু এটাও বলছি না আমি। ঠিক আছে, কিন্তু বাঙালিরা চিরকালই হচ্ছে মানে অনেক ঐতিহাসিক ভাবে অনেক বহু বছর ধরে, আমাদের মানে ব্রিটিশরা যখন ছিল তখন থেকেই বাংলায় আহ, বাঙালিরা লড়েওছে ব্রিটিশদের এগেনস্টে, এবং বাংলা কমিউনিটি প্রথম আর কি আহ শিক্ষা দীক্ষা বা ইয়ে বল, যেটা নবজাগরণটা অনেক বড় টার্ম, নবজাগরণ বলবো না, মানে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের যে মণিমণি মানে মহাপুরুষ বা মনীষী যাই বল না কেন তারা ছিল, তারা সমাজটাকে অনেকটা বেশি প্রোগ্রেসিভ করে দেওয়ার চেষ্টা করেছে। এবং যেহেতু এটা ক্যাপিটালও ছিল বহুদিন পর্যন্ত, কলকাতা কিন্তু ব্রিটিশরা যথেষ্ট ডেভেলপ করে দিয়েছিল, তারপরে যে হয়নি সেটার জন্য আমরা গালিগালাজ করি। নাহলে এখনো পর্যন্ত যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ওই ভারতের আহ মানে মুম্বাই বল বা দিল্লি বল ব্যাঙ্গালোর বল, তিনটে মিলিয়ে কলকাতা হওয়া উচিত ছিল। এখানে আইটি হাবটাও কলকাতায় হওয়া উচিত ছিল। আমার ক্যাপিটালটা আমি জানি না, ক্যাপিটালটা পজিশনের উপর নির্ভর করে, ওটা মাঝখান থেকে চালানোর সুবিধা হয়তো। স্টিল এখানে ক্যাপিটালও ছিল একটা সময় পর্যন্ত, এবং কমার্শিয়াল ক্যাপিটালও হয় কলকাতা হতো। কারণ একদম ইনিশিয়ালি যখন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, বোম্বের সিনেমা বা বোম্বের মিউজিক সবকিছু এখানে এখানে রেকর্ড করা হতো, এখানে শুট করা হতো, সবকিছু এখানে হতো। এখানকার এখানকার আর্টিস্টরা, এখানকার মিউজিশিয়ান, এখানকার সব লেখক, সবকিছু তারাই হচ্ছে মানে সব সারা ভারতবর্ষে কাঁপিয়ে বেরিয়েছে একটা সময়। আমাদের কালচারটা অন্যরকম। তা আমরা বিহারিদের যেই কথাটা বলতে সেরকম মুসলিম কমিউনিটিরও সেই জিনিসটা, যে তাদের ধীরে ধীরে প্রোগ্রেসিভ হচ্ছে এখন। তুই এই ভাবনা, মানে আমাদের তো, তুমি পরে পরে এসে জিজ্ঞেস করবে, তো যারা এখানে নেই, তো যারা হচ্ছে মানে আমাদের ট্রাইবাল যে এরিয়া গুলো রয়েছে যেখানে, মানে আহ, যেখানে আদিবাসী ইয়ে, রিজার্ভেশন জিনিসটা আলাদা কথা, তারা তো ধীরে ধীরে উঠে আসছে। তাদের নিয়ে যখন আমরা আলোচনা করি, ট্রাইবাল বা মানুষজন যারা রয়েছে তাদেরকে নিয়ে যখন আমরা আলোচনা করে থাকি তখন কি হয়, ট্রাইবালদেরকে নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কি হয়, আমাদের তাদের প্রতিও অনেক ধরনের স্টিরিওটাইপ রয়েছে, যে এখন কি দরকার ও কি দরকার ও, তারা তো ধীরে ধীরে উঠে আসছে, তারা ফার্স্ট জেনারেশন লার্নার, বা হয়তো খুব মানে রেয়ার কেসে সে সেকেন্ড জেনারেশন লার্নার হতে পারে, যদি তার মানে বাবা খুব, কারণ আমাদের বাবা কাকারা যে জেনারেশন ছিল সেই সময় ট্রাইবাল ইয়েরা ওই শিক্ষা দীক্ষার ইয়েটা ওই ইয়েটা পাইনি। এখন থেকে আমাদের জেনারেশন বা আমাদের থেকে একটু বড় যারা, তাদের থেকেই তো ধীরে ধীরে শুরু হয়েছে, ওরা বেরিয়ে এসছে। তো হবে, ধীরে ধীরে হবে, এটা শিক্ষার একটা ব্যাপার আছে। তো মুসলিম কমিউনিটিরও সেটা আর কি। তো
অবশ্যই যে তুই তুই যেটা বলছিস তোরটাও আমার হয়তো মানে মনে হতে পারে যে কোনো লজিক নেই বা আমার আসল হতে পারে অ্যাটলিস্ট, কিন্তু তুই ওটা নিয়ে যখন কথা বলবি সেইটা তোর একটা নিজের একটা যুক্তি থাকবে বা তুই একটা কিছু চিন্তা ভাবনা করে তুই ওটা বিজেপি হয়েছিস। আমি পছন্দ করি বা না করি, বা আমি আমি সেটাকে ঝগড়া করি বা আমি তোকে তোকে ব্রেনলেসও বলতে পারি, সেটা আমার মনেও হতে পারে। বাট আমি ভেতরে ভেতরে জানি যে আমি যে পার্টিটা পছন্দ করছি না, আমার মনে হচ্ছে যে যারা এডুকেটেড নয় তার বা যারা এডুকেটেড বা যারা বোঝে টোঝে তাদের ওই পার্টিটা সমর্থন করা উচিত না, কিন্তু আমি তোকে আনএডুকেটেডও বলতে পারবো না। কিন্তু মুসলিম কমিউনিটিতে সেটা হচ্ছে, এখনো পর্যন্ত আছে, ধীরে 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 ওটা জানি না হবে কি হবে না। অবশ্যই তুই মাদ্রাসাতে যদি পড়িস তাহলে তোর লিবারাল চিন্তা ভাবনা হবে না। মাদ্রাসাকে আমি কি সমর্থন করি না, কখনোই করি না। হ্যাঁ, সাগরিকা ঘোষ আরেকজনকে, সাগরিকা তো জানি, সাগরিকা তো আহ কি বলে ইয়ে বলে রাজদীপ সরদেশাই এর ওয়াইফ তো মনে হয়, নাকি নাকি প্রণয় রায় তার অ্যাক্সিডেন্ট, রাজদীপেরই মনে হয়, রাজদীপ সরদেশাই। হম, হ্যাঁ রাজদীপের ওয়াইফ। তো হ্যাঁ জানি তো। সাগরিকা তো রাজ্যসভা, সাগরিকা ঘোষ তো কোনো অসভ্য পলিটিশিয়ান নয় যে উল্টো পাল্টা অসভ্য ভাষায় গালিগালাজ করছে, স্টেজে গিয়ে চিৎকার করছে হেঁড়ে গলায়, অ্যাগ্রেসিভ কিছু বলছে, ভুলভাল কথাবার্তা বলছে, হেট স্পিচ ছড়াচ্ছে, এগুলো কিছু তো করে না। ওটা যে জার্নালিস্ট, বিজেপি ক্রিটিসাইজ করতে পারে কিন্তু ওর জার্নালিস্ট একজন। এবং এখন হচ্ছে কি হলো, একজন জার্নালিস্ট, সে কি করে রাজ্যসভাতে গিয়ে হ্যাঁ টিএমসির হয়ে জয়েন করেছে, তো সেইভাবে মানে আহ, রাজ্যের ইস্যুগুলো নিয়ে কথা বলে এবং হচ্ছে বিজেপিকে অবশ্যই সমর্থন করে না, সেটা আলাদা কথা। তুই কেমন এক্সাম্পল দেখবি? তুই নৃসিংহ প্রসাদ ভাদুরীর সাথে মদন মিত্র ছবি দেখা, তুই নৃসিংহ প্রসাদ ভাদুরীর সাথে শুভেন্দুর ছবি দেখা, তুই নৃসিংহ প্রসাদ ভাদুরীর সাথে এরকম লোকজনের ছবি দেখা, দেবাংশুর ছবি দেখা, বা তুই সৌগত রায়ের ছবি দেখা, ববি হাকিমের ছবি দেখা, এগুলো বললে আমি রেগে যাবো। হয়তো নারদা তো থোক থোক টাকা তো হাতে নিয়েছে, পার্থ চ্যাটার্জির ছবি দেখা, যারা থোক থোক টাকা নিয়েছে, এটা কোরাপ। ঠিক আছে, এটা মানে টাকা গুনে গুনে নিয়েছে, সবাই দেখেছে স্ক্যামে জড়িয়েছে, এই সবগুলো। তুই সাগরিকা ঘোষের প্রতি এত রাগ কি করে হচ্ছে তোর? ও তো কোরাপ তো নয়। ও যে পার্টিটার হয়ে জয়েন করেছে রাজ্যসভা লোকসভা জয়েন করেনি। ও আমাদের আমাদের কাছে কিন্তু ভোটের কোনো প্রচার করেনি। শুধু আমরা ভোট দিইনি কিন্তু ওকে, এটা ভেবে দেখ। ও যে এমএলএ এমপি হয়ে গেছে, সরি এমপি হয়ে যে পার্লামেন্টে গেছে, সেটা মানে লোকসভাতে এমপি হয়ে যায়নি, মানে আমরা ওকে ভোট দিয়ে জেতাইনি বা ও আমাদের কাছে ভোট চায়নি। ওকে মনোনীত করে, যাক মানে রাজ্যসভার প্রসেসটা তো আলাদা, ওটা আমাদের ভোট না। টিএমসি মনে করেছে, মনে অনেক কেপাবল লোকজন যায় রাজ্যসভাতে। সচিন টেন্ডুলকারও আছে, সচিন টেন্ডুলকার যায় না, সেটা আলাদা কথা। রাজ্যসভাতে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন যায়। তুই যে টিএমসি হতে পারে, তুই ডেরেক ওব্রায়ন আর ইয়ের মধ্যে তো ডেরেক ওব্রায়ন আর মদন মিত্রকে তো তুই এক লোক করে দিতে পারিস না, বা তুই সাগরিকা ঘোষ আর কি বলে ওনার নামটা বল, আহ, উম, ববি হাকিমকে তো এক করে দিতে পারিস না। এটা কি কথা? আর এই যে ওনার ডান দিকে ওটা কে? ওটা মানুষ মানুষ ভূঁইয়া তো না, ওটা কে? হ্যাঁ, কিন্তু যে লোকটা বাঁচিয়েছে বা ই করেছিল, মানে নিজের লাইফটা রিস্কের মধ্যে ফেলেছিল, তাকে পুরো একদম সবাই গার্ড অফ অনার দিয়ে পুরো স্যালুট দিয়েছে, এই করেছে। অবশ্যই প্রোগ্রেসিভ কান্ট্রি, টেররিস্ট অ্যাটাককে কে সমর্থন করে? মানে তুই কি মনে করিস আমি আজমল কাসবকে ইয়ে করি নাকি, মানে পুজো করি? ইনফ্যাক্ট এগুলো তো অনেক খারাপ, টেররিস্ট তো অনেক বড় জিনিস হয়ে গেল, মানে ওটা তো কেউই সমর্থন করবে না, কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ সমর্থন করবে না। আমি তো গান্ধীর অ্যাসাসিনেশন যেটা ঘটেছে সেটা নিয়েও কিছু আলোচনা করি না। ঠিক আছে, আমি ওটা নিয়ে কিছু বলবো না, কারণ আমি গান্ধী নেহরুকে সমর্থন করি না, পছন্দ করি না। ঠিক আছে, মানে নেতাজির যদি ওই দশা হয়,
তাহলে গান্ধী মরেছে আমার কিছু আসে যায় না, অনেক বেঁচেছে, বেশ হয়েছে মরেছে। তো কে তার উপর নির্ভর করছে না ওটা। আহ, অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনাই করা উচিত না আমার। অস্ট্রেলিয়া একটা, আমাদের কাছে হেভেন অস্ট্রেলিয়া, কোনো কান্ট্রি। এটা সাহেব বা ইয়ে কোনো ব্যাপার নেই আর কি। ওটা তো ব্রিটেন নয় যে হচ্ছে মানে সাহেবদের পাচাচ্ছি বা ওদের প্রশংসা করছি তা না। আছে ইউরোপের কিছু কান্ট্রি আছে যেগুলো সত্যি আমাদের প্রশংসা করার মতো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলো তুই ভাবতো ওখানে লাইফ কি। আমাদের ওভারলি পপুলেটেড, থিকলি পপুলেটেড কান্ট্রি। আমাদের সবার আগে যেটা কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল। হ্যাঁ, চায়না কিন্তু নিজেদের চায়না কেন প্রোগ্রেস করছে? চায়না আমাদের থেকে 3 গুণ সাইজ, কিন্তু পপুলেশন কিন্তু ওদের আমার আগে আমাদের থেকে অনেকটা গ্যাপ ছিল, আমাদের থেকে অনেক বেশি ছিল। এখন আমরা ওদেরকে ছাড়িয়ে গেছি। ওরা চায়না পপুলেশনটাকে পুরো কন্ট্রোল করে নিয়েছে। তুই যেটা মুসলিম কমিউনিটির কথা বললি বা বিভিন্ন বললি, আগে কেন হচ্ছে? আগে হচ্ছে এগুলো নিয়ে অ্যাওয়ারনেস ছিল না, আগে ছিল না। আমরা এখন দেখি বিহার, ইউপি, বিহারের দেয়াতে ওইসব জায়গাতে প্রচুর বেশি পপুলেশন, মানে এক একজনের 9-10টা ছেলে পুলে। মুসলিম কমিউনিটিতে সেটা দেখি বলে আমরা বলে থাকি। তো সেটা কি অ্যাওয়ারনেস? কমাতে হবে। প্রত্যেকে বলতে হবে যে হচ্ছে দুটোর বেশি যদি হয়ে থাকে, যেটা পঞ্চায়েতে দেখাচ্ছিল যে মানে হাম দো আমারে তো এরকম যে কথাটা বলে ওটা ভালো কথা। যে বেশি হলে মানে দোষে জাদা মানে বাওয়াসির, এই ধরনের এই করছে। তো এই জিনিসটা এটা পজিটিভলি ছড়া মানে ক্যাম্পেইন করা উচিত এবং সেটার একটা পানিশমেন্ট রাখা উচিত। যে তোমাকে যদি 3টে বা 4টে হয়ে যায় তাহলে তোমাকে এত এত টাকা জরিমানা দিতে হবে, এইসব রাখতে হবে। তো ভীষণ দরকার কোন ইয়ে করা, কর্নাসবন্দি করে দেবে একদম জোরে ধরে যাদের আদমশুমারির মতো ই করবে, একদম স্ট্রিক্ট ওরকম করতে হবে। এটা মজা না, মানে অ্যাকচুয়ালি যেটা ডিক্টেটারশিপ, একদম ডিক্টেটারশিপ এইসব জিনিসে করা উচিত। ডিক্টেটারশিপ বাড়ি বাড়ি যেরকম পোলিওর জন্য বাড়ি বাড়ি যায়, আদমশুমারির জন্য বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে দেখবে একটা বাড়িতে একজনের কটা কটা ইয়ে রয়েছে, ডকুমেন্ট সব সরকারের কাছে, সব মানে গভর্নমেন্টের কাছে সবই রয়েছে। যাবে গিয়ে দেখবে যে হচ্ছে কার একটাও আছে, একটা বাচ্চা আছে, ঠিক আছে, দুটো আছে, ঠিক আছে, ঠিক আছে, যেই 3টে বা 4টে হয়ে যাবে নজবন্দি করে দেবে। এটা ভীষণ দরকার। পপুলেশন কন্ট্রোল না করলে মানে আমাদের যত বাড়ছে তত আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে যাবতীয় কোনো সুবিধাই তো আমরা কিছু পাই না। বাইরের কান্ট্রিগুলোতে পপুলেশন কম বলে ওরা এডুকেশন ফ্রি একটা লেভেল অব্দি ফ্রিতে পাচ্ছে, হেলথ কেয়ার ফ্রিতে পাচ্ছে, কত কিছু করছে, আমরা চাইলেও কিছু করতে পারি না। আমাদের প্রচুর পপুলেশনের কাছে আমাদের কোনো সুবিধাই নেই কিছু। ফ্রিতে পাওয়া তো দূরের কথা, আমি ইনফ্রাস্ট্রাকচার নেই, সুবিধা নেই। আমরা ছেলেপুলে বা মানে কোটি কোটি জন অ্যাপ্লাই করছে কয়েক হাজারটা ইয়ের জন্য, পোস্টের জন্য। কেন হবে? পপুলেশন আমাদেরকে শুধু কন্ট্রোল করতে হবে না, আমাদের কমাতে হবে। মানে এনশিওর করতে হবে যে যাতে নেক্সট জেনারেশন থেকে কমে যায়। মানে প্রচুর লোককে এটাও মোটিভেট করতে হবে যে বিয়ে করো না বা বাচ্চা করো না, মানে লিটারালি এটাও কি করতে হবে। ডিঙ্ক বলে একটা চালু হয়েছে যে ডিঙ্কটা কি জানো? আহ, আরে এন এন কি হচ্ছে নো কিডস, ডিঙ্ক বলে এক ধরনের কাপল হয়। ডিঙ্ক, ডিঙ্ক, ডিঙ্ক হচ্ছে ডাবল ইনকাম, নো 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 কিড। কতটা প্রোগ্রেসিভ তুই ভাব। ফায়ার বলে যেমন একটা ইয়ে রয়েছে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আর আর ই হচ্ছে আহ, আরে আমি নিজেই ভুলে যাচ্ছি। ফায়ার এগুলো ভুলে যাই ফুল ফর্ম গুলো, বুঝছিস তো? FIR, FIRE, ফায়ার, ফুল ফর্ম, ফুল ফর্ম, ফায়ার, এটা হ্যাঁ, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি। মানে হচ্ছে এখনকার লোকজন ওটা কিন্তু ভাবতে শুরু করেছে যে আমি এত টাকা বানিয়ে নেবো না, যে আমি আমার যাতে তাড়াতাড়ি রিটায়ার করে আমি হচ্ছে লাইফটা ইয়ে হয়ে যেতে পারি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। সেটা কিভাবে হবে? না হচ্ছে ইনভেস্ট করবে, বিভিন্ন জায়গাতেই করবে, মানে সেফ জায়গাতেই করবে অবশ্যই। ইয়ে করবে না, ক্রিপ্টো ইনভেস্ট করবে না যে ডুবে গেল বা কিছু গ্যাম্বল না। বাট আমাদের আমাদের যেমন এফডি করে, যারা মোটাই করে দেয়, এফডি তে আমাদের রিটার্নটা বেশি হয়, কত পার্সেন্ট হয় সেটা মোটামুটি আমাদের ইনফ্লেশনের সঙ্গে অ্যাডজাস্ট করে সমান সমান দিয়ে দেয়, যাতে আমার টাকা লস না হয়। মানে ওটা তুই কিছু লস করছিস না, কিন্তু প্রফিটও করছিস না। আর এসআইপি টেসআইপি এগুলো কি করে? আমাদেরকে রিটার্ন, ভালো রিটার্ন দেয়। মানে তাতে আমরা কিছুটা ইনকামও করি। এবং লং টার্মে তুই যদি 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর করে ফেলিস, তাহলে আলটিমেটলি তুই যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবি, 30 বছর কেউ করে না, 20 বছর যদি করে ফেলিস বা 15 বছর করে ফেলিস, তাহলে তুই তারপরে দেখা যাবে এতটা কর্পাস হয়ে যাবে যে তুই সেটা ফিউচারে মানে তার থেকে তুই পেনশনের মতো হয়ে যাবে, তুই ওটা থেকে তুলতে পারবি, বা অ্যাটলিস্ট তুই তারপরে নিজের
ইচ্ছা মতো কিছু করতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি। তো লোকের এরকম হিসাব আছে এখন যে আমি যদি 80 বছর বাঁচি, তাহলে আমি যদি 45 বছর বয়সে আমি রিটায়ার হয়ে যেতে চাই, এবং 45 থেকে 80 বছর পর্যন্ত যাব, সেটা আমাদের আমাদের অ্যাভারেজ ইনফ্লেশন হিসাবে কত বছর কত অব্দি যাবে, এই যে প্ল্যানিং গুলো, তাহলে আমি মাসে মাসে কত টাকা তুলতে পারবো, আমার কতটা কর্পাস হতে হবে। কেউ বলছে যে আমার তোমার যেই মুহূর্তে তোমার 10 কোটি হয়ে যাবে, তুমি তুমি সেটেল। 10 কোটি লোকের কাছে মানে একটা মোটামুটি মিডল ক্লাসের কাছে একটা স্বপ্ন। কিন্তু ফিউচারে গিয়ে যেই সময় গিয়ে ও রিটায়ার হওয়ার কথা ভাবছে, বা যেই সময় ও বুড়ো হবে, সেই সময় 10 কোটিটা কোনো নাম্বারই থাকবে না সেই অর্থে। প্রচুর লোকের কাছে 10 কোটি টাকা থাকবে। তুই ভাব না, আজ থেকে যদি 30 বছর পরে 10 কোটিটা কি সত্যি লোকে তো এখনই শহরের ওখানে যখন বাড়ি ফাড়ি কেনে বা অ্যাপার্টমেন্ট নিচ্ছে, সেগুলোই একটা ভালোই হলে 1 কোটি 1.5 কোটি তো এমনি হয়। তার মানে কোটিটা এখন খুব বড় ইয়ে নয় মানুষের কাছে। ঠিক আছে, কে কত তাড়াতাড়ি জমি নিতে পারবে এবং সেটেল হয়ে যেতে পারবে। তো সেটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, আগে রিটায়ার করে নেবো। কেউ 40 বছর, কেউ এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেললো, 40 বছর রিটায়ার করে গেল, 45 বছর করলো, কেউ 50 বছর করলো। 60 বছর গেলে তোর বাই ডিফল্ট হয়ে যাবে, মানে আগে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। প্রচুর বাচ্চা ছেলে আছে যারা অ্যাকচুয়ালি এখনই থেকে স্টার্ট আপ এবং বিভিন্ন চিন্তা ভাবনা করছে, অনেক ধরনের ক্রিয়েটিভ জিনিসপত্র করছে, তারা পয়সা বানানোর কথা ভাবছে খালি আগে ইয়ে হয়ে যাবো, কারণ এগুলো শুনেছি আমরা, কোন আগে শুনি। সেরকমই টিঙ্কটা হচ্ছে ডাবল ইনকাম, নো নো কিড। মানে এমন এমন কাপল যারা দুজনেই চাকরি করে। এখনকার দিনে আগে এগুলো ছিল না। আগে মহিলারা মানে হোম মেকার ছিল, আর এবং মানে হয় অ্যালাউ করতো না, নয়তো নিজেরাও চাইতো না, তাদেরও এটা ছিল না। হাজবেন্ড চাকরি করতো এবং তাতে এবং বাচ্চাও বেশি ছিল। তুই ভাবতো আমাদের ঠাকুর দাদের সময় প্রত্যেকের 8-10টা করে বাচ্চা। হ্যাঁ, মানে 5টা 6টা 7টা 8টা 10টা করে বাচ্চা, এবং তাদের স্যালারিও কম ছিল। একজনের স্যালারিতে অতজন চলছে, তারা তাদের তাদের কোনো কিছুই ছিল না, মানে লাইফের একটা জুতো কিনতে গেলে তাদের মানে মোটামুটি হিমশিম খেয়ে যেত। প্রত্যেকে গভর্নমেন্ট স্কুলে পড়তো, গভর্নমেন্ট কলেজে পড়েছে, যদি কলেজে পড়ে থাকে তো। এই তো এখন গিয়ে দেখা হচ্ছে স্কুল কলেজ বা মানে একটা সময় পর্যন্ত গ্রাজুয়েশন বিরাট ব্যাপার ছিল, এখন মাস্টার্স পিএইচডি এগুলো আমরা শুনছি, এবং হরদম শুনছি। পিএইচডিটাও এখন হচ্ছে প্রচুর বন্ধু বান্ধব শুনি, আগে ছিল না। এখন হচ্ছে ঘরে ঘরে বাচ্চা, অ্যাভারেজে মেজরিটি হচ্ছে 1 জন 2 জন কি 3 জন। আমাদের জেনারেশন অব্দি হচ্ছে 2 জন 3 জন মেজরিটি। 3 জনও কম আছে, 2 জন বেশি, 1 জনও আছে, 1 জন 2 জন। এবার আমাদের আমাদের যখন আমাদের নেক্সট জেনারেশন, আমাদের এবার ইয়েতে এসে 1 জন 2 জনটা পুরো কমন ব্যাপার হয়ে যাবে, যারা 3 জন 4 জন ছিল সেটা আর থাকবে না। তো কমছে, তো পজিটিভ দিকেই যাচ্ছে ট্রেন্ডটা, যেটা লাগবে। তো নো কিট মানে কিছু লোককে এটাও ডিসাইড করতে হবে যে কিট করবো না আমি। ঠিক আছে, এবং দুঃখ পাবো না, বা হচ্ছে মানে এরকম না যে বাকিদের আছে বলে আমার কেন নেই। ঠিক আছে, মানে তারা আগেই ডিসাইড করেছে করবোই না। ঠিক আছে, তো ডাবল ইনকাম প্রথমত হচ্ছে, এখন এখন যেমন হয়ে গেছে, আমি যেটা বলছিলাম, যে এখন হচ্ছে আমাদের জেনারেশন থেকে হচ্ছে 2 জনই চাকরি করে। মেয়েদেরকেও পড়াচ্ছে চাকরি করার জন্যই পড়াচ্ছে, বা যাই হোক না কেন, চাকরি করুক যাই করুক, মানে মোট কথা ডাবল ইনকাম হবে, 2 জনে ইনকাম করবো, সেই হিসাবেই এখন মেয়েদেরকে তো পড়াশোনা একটু আটকাচ্ছে না। আমাদের কমিউনিটি বা আমাদের ইয়েতে এখনো পর্যন্ত করা হয় না। সে রাজস্থানে কি করা হয়, কোথায় ইউপিতে কি করা হয়, বিহারে কি করা হয়, আমাদের দরকার নেই। বাঙালিদের মধ্যে এভারেজে আমাদের মতো যারা ইয়ে রয়েছে, এখন লোয়ার লোয়ার মিডল ক্লাস হোক, মিডল ক্লাস হোক, কি হায়ার হায়ার ক্লাস হোক, যাই হোক না কেন, কোথাওই এখন দেখা যায় না যে হচ্ছে মানে মেয়েকে পড়তে দেবো না বলে। তো পড়তে দিচ্ছে, সে চাকরি করতে চাইলে সে করতে পারে, সে যদি না চায় তাহলেই একমাত্র করবে না। ঠিক আছে, চাকরি হোক বা যাই হোক না কেন, ইনকাম, এটা ব্যাপারটা। এবার এবার তার হাজব্যান্ড, আর মেয়েরা তো হচ্ছে চাকরি ছাড়া ছেলেকে বিয়ে করবেই না। ফলে হচ্ছে ছেলেও চাকরি করছে, মেয়েও চাকরি করছে, দুজনেই চাকরি করছে, ডাবল ইনকাম হয়ে গেল। এবার ডাবল ইনকাম মানে এমনি হচ্ছে মানে তার বাকিদের তুলনায় হচ্ছে মানে একটা ডাবল এজ। এখন ভাবছে যে যেহেতু সবকিছু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, লাইফস্টাইলটাও মানুষের উঠে যাচ্ছে, মানে আগে মানুষ যেই লাইফে ইয়ে ছিল, মানে স্যাটিসফাইড ছিল, এখন সেই লাইফস্টাইলে স্যাটিসফাইড নয় মানুষ। বিশেষ করে কর্পোরেটে যারা চাকরি করে, তারা নর্মাল লাইফ লিড করতে চায় না, তারা একটুখানি একটুখানি পশ ইয়ে করার চেষ্টা করে, একটু সামান্য তোলার চেষ্টা করে নিজে। এবার সেটা যদি হয়ে থাকে, সেখানে তাদের তো যেই বাচ্চা হয়ে গেল, তারপর থেকে বাচ্চার পিছনেই খরচ হয়ে যাচ্ছে, বড় স্কুলে দেবো। হ্যাঁ, মানে একদম সেই ইংলিশ ইংলিশ মিডিয়ামের জন্য না, মানে প্রাইভেট স্কুল, বড় স্কুল, সেখানে দেবো। সেখানকার যত সময় যাবে তত মাইনে বাড়বে, তার পিছনে খরচ, তার টিউশন থেকে শুরু করে, তার আরো 1000টা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবকিছু খরচ, আর নিজের জন্য কিছু খরচই করে না লোকে। এবার সে কম বয়স থেকেই নিজের লাইফ এনজয় করছে না, তো সেই জন্য লোকে নো কিডটা একটা ইয়ে এসে ডিঙ্ক বলে। এগুলো করতেই হবে, না হলে হচ্ছে পপুলেশন কোনোদিন কন্ট্রোল হবে না। আমাদের জেনারেশনে কিন্তু এটা হট করে
150 কোটি থেকে 100 কোটিতে নেমে আসবে না বা আরো কমে যাবে না, ওটা একবারে হবে না, ওটা সময় লাগবে, আমরা দেখেই যাব না। কিন্তু অ্যাটলিস্ট আমরা যখন বুড়ো হবো সেই সময় গিয়ে যদি দেখি যে পপুলেশনটা আগে থেকে কমে গেছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ ট্রেন্ড। এবং দেখা যাবে 100, 150, 200 বছর পরে, 200 বছর পরে গিয়ে দেখবি হঠাৎ করে হয়তো দেখা যেতে পারে, যদি ঠিকঠাক ট্রেন্ডে নিয়ে যেতে পারে, লিটারালি আমাদের পপুলেশনটা তখন হচ্ছে আমাদের দেশের ইয়ে অনুযায়ী অনেক কমে চলে আসতে পারে, 50-60 কোটি আনাই যেতে পারে 200 বছরে, কোনো বিষয় না।